আসেন একজন যদি জিজ্ঞেস করছিল 24 নাম্বারটা, আমি এটা একটু করাই দিই। স্যার মার্কের একটা ছোট অঙ্ক, অনেক সহজ। 24 নিট না স্যার, অ্যাসেট 26 নম্বর। অফ মিশু কোম্পানি 1,07,250 টাকা অ্যান্ড প্রফিট আর্ন বাই দ্য কোম্পানি। কিভাবে প্রফিট দেওয়া আছে? বিফোর প্রভিশন ফর ট্যাক্স ফর লাস্ট 5 ইয়ার আর অ্যাজ ফলো। এগুলো বলছে কিন্তু বিফোর প্রভিশন অফ ট্যাক্স। একটু মিউট করেন, কার কার এই সাউন্ডটা শোনা যাচ্ছে তারা বুঝতেছে না। হ্যাঁ, সংবাদ শুনতেছে, আনমিউট করে। হ্যাঁ, যারা সংবাদ শুনতেছেন তাদের তো ক্লাস করার দরকার নেই। ক্লাস করার সময় বলেছি না যে সাইড ম্যানের সাথে কথা বলা যাবে না, পাশে কোনো সাউন্ড করা যাবে না। সংবাদ শুনতেছে আবার ক্লাসে অন করে বসে রয়েছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। এখন 10 সালের প্রফিট 45,000 টাকা, 11 সালের প্রফিট 48,000 টাকা, 12 সালের প্রফিট 46,000 টাকা, 13 সালের প্রফিট 46,000 টাকা দেওয়া আছে, 14 সালের প্রফিট 50,000 দেওয়া আছে, 15 সালের প্রফিট 17,250 দেওয়ার পরে ব্র্যাকেটে বলছে আফটার প্রভিশন ফর ট্যাক্স 12,750। অন্য সবগুলো বলল বিফোর প্রভিশন অফ ট্যাক্স, আর লাস্টে এসে একটা বলল আফটার প্রভিশন অফ ট্যাক্স। তাহলে কত টাকা প্রভিশন? 12,750। ট্যাক্স রেট কত? প্রভিশন ফর ট্যাক্স মে বি মেড 40%। আচ্ছা, 40% সমান যদি 12,750 হয়, তাহলে 100% সমান কত ছিল? 15 সালের প্রফিট। এটা ওয়ার্কিং করে নেব প্রথমে। তাই প্রফিটটা আমরা ওই যে এখন দেখেন কোন জায়গায় লিখেছি প্রফিট, এই যে 2 নম্বর ওয়ার্কিংয়ে ক্যালকুলেশন অফ এভারেজ ক্যাপিটাল এমপ্লয় লেখার সময় হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট যখন বাদ দিতে গেছিলাম, তখন আমাদের প্রফিট তো ওই বছরে প্রভিশন ছিল, প্রভিশনকে 40 দিয়ে ভাগ করেছি। 0.40 দিয়ে ভাগ করলে 31,000 চলে আসে। আসলে 15 সালের মুনাফা বিফোর ট্যাক্স ছিল 31,875 টাকা। তো 0.40 দিয়ে ভাগ করলাম কেন? কারণ 40% সমান কিন্তু 12,750। অতএব 0.40 দিয়ে ভাগ করলে আবার 100% রূপান্তর হয়ে যাবে। আচ্ছা, এইটা অনেকে বুঝতেছিল না যে এটা এরকম করলাম কেন, তাই জিজ্ঞেস করছিল, তাই না? রেট অফ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় ইন সিমিলার বিজনেস মে বি টেকেন 12%। তার মানে আশেপাশে যে সমস্ত এই ধরনের ব্যবসা আছে তাদের প্রত্যাশিত মুনাফা বিনিয়োগের উপরে 12%। তার মানে এনআরআর, নর্মাল রেট অফ রিটার্ন কত পার্সেন্ট? 12%। ইউ আর রিকোয়ার্ড টু অ্যাসার্টেইন দ্য ভ্যালু অফ গুডউইল অফ দ্য বিজনেস অন এ ক্যাপিটালাইজেশন মেথড। আমাদের মেথডের নাম বলে দিল, ক্যাপিটালাইজেশন মেথড করতে হবে। ক্যাপিটালাইজেশন মেথড করার সময় আমরা এভারেজ প্রফিটকে ভাগ করব, ক্যাপিটালাইজ ভ্যালু হয়ে যাবে। তো দেখাচ্ছি সেটা। প্রথমে ক্যাপিটাল এমপ্লয় করলাম। ক্যাপিটাল এমপ্লয় এখানে কোনো দায় নেই, লাস্টে প্রথমেই বলে দিছে তাদের নেট অ্যাসেট 1,07,250 টাকা। আচ্ছা, এরপরে এভারেজ ক্যাপিটাল এমপ্লয় এটা না করলেও হবে, কারণ ক্যাপিটালাইজেশন বলেছে তো 4 মার্কের অঙ্ক, যেহেতু এটার সুযোগ আছে না করার, তাই আমরা 2 নম্বর ওয়ার্কিং না করলেও পারি। তো আমি যেটা করেছি সেটা দেখাই দিলাম যে ক্যাপিটাল এমপ্লয় 1,07,250 লেস হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট। তো অর্ধেক বাদ দেওয়ার পরে সেখানে ট্যাক্স মুক্ত করলাম, হাফ করে নিলাম। নেওয়ার পরে এবার 9,563 বাদ দেওয়ার পরে 97,000 সামথিং থাকলো। এভারেজ মেনটেনেবল প্রফিট বিগত 6 বছরের মুনাফা ছিল। 6 বছরের মুনাফা যখন লিখব তখন কিন্তু মুনাফা লাস্ট বছরে 31,875 লিখতে হবে, যেন কেউ ভুল করে 17,000 লিখে ফেলেন না। আচ্ছা, এবার 6 দিয়ে ভাগ করে এভারেজ করলাম, 44,479 টাকা বের হয়েছে। লেস এবার ট্যাক্স বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে? দেখেন, উপরে বলেছিল যে বিফোর ট্যাক্স, আর নিচে ট্যাক্স রেট বলা রয়েছে। যদি এখন এখানে ট্যাক্স রেট কেউ না বাদ দেয় তাহলে তার গুনাহ হবে, তার মানে তার নাম্বার হবে না, অপরাধ হবে।
আর স্যার যদি ট্যাক্স রেট বলা না থাকতো আর বিফোর ট্যাক্স বা আফটার ট্যাক্স এরকম কোনো কিছু লেখা না থাকতো তাহলে কি ট্যাক্স রেট ধরা লাগতো না, তাই না স্যার? হ্যাঁ, ধরা লাগতো না। আর যদি এরকম হতো, আরেকটু কথা, বিফোর ট্যাক্স লেখা রয়েছে, ট্যাক্স রেট দেওয়া নেই, তখন ট্যাক্স করতে হবে, ট্যাক্স ধরে নিতে হবে 40, বাধ্যতামূলক তখন, কারণ বিফোর স্যার এখানে প্রভিশনাল ফর ট্যাক্স তো দিছে স্যার, তো ইনকাম ট্যাক্স তো দেয়া হয়নি স্যার। ওই প্রভিশন মানে ট্যাক্সকে যখন ট্যাক্স ধার্য করা হয় সেটার প্রস্ত জাবেদা কি হয়, ট্যাক্স এক্সপেন্সেস ডেবিট, প্রভিশন ফর ট্যাক্স ক্রেডিট। তো এই প্রভিশন ফর মানে ওটা ট্যাক্স ধার্য করেছে, একটা বছরে ট্যাক্স ধার্য করেছিল, তাই প্রভিশন দেওয়া ছিল। আচ্ছা, এখন ট্যাক্স মুক্ত করে দিলাম, দেওয়ার পরে স্যার কিছু বলা না থাকে কি 40,000 টাকা ধরবো যে? 40%, হাজার কেন? স্যার এখানে কারেন্ট ইয়ার প্রফিট 31,875, এটাকে হাফ করলাম না কেন ওই যে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড করার সময়? এটাই তো হাফ করেছি। এই হাফ করা মানে এভারেজ করার সময় তো হাফ করতে না, এভারেজ হচ্ছে নাম্বার অফ ইয়ার দিয়ে ভাগ করতে হয়, হাফ করতে হয় কখন, 2 নম্বর যখন করি তখন। আর এভারেজ করা মানে নাম্বার অফ ইয়ার দিয়ে ভাগ করতে হয়। গড় করা কি, গড়ের সংজ্ঞা রাশিগুলো যোগফলকে রাশির সংখ্যা দিয়ে ভাগ করা, এটাকে গড় বলা হয়। রাশি কয়টা আছে, 1 2 3 4 5 6টা বছর, তাই 6 দিয়ে ভাগ করেছি, এই যে হয়ে গেছে গড়। স্যার ওইখানে কেন করি নাই, ক্যাপিটাল এমপ্লয়েডে কেন করি নাই, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডে কেন হাফ করি নাই? ওইখানে তো হাফ করতে হয় না। হাফ করেছি তো, এম করেছি না, এটাই 2 দিয়ে ভাগ করা মানে হাফ না, কি করা? জি স্যার, এই যে লেস হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট, এখন কারেন্ট ইয়ার প্রফিট অ্যাডজাস্ট করে বের করলাম না, এই যে ট্যাক্স বাদ দিলাম, দেওয়ার পরে আমাদের আসলো 19,125, তারে 2 দিয়ে ভাগ করা মানেই তো হাফ করা, তা হাফ না করে কি আমরা 9,000 পাইছি? জি স্যার, মানে ওই 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 দুই ভাগটা মানে ওই হুম আসে না লিখে ওই যে বক্সের ভিতর গেছে তো এই জন্য ভাবছি। আচ্ছা, লেখাটা ওইটা ইয়া নাই, এক্সপ্লেনেশন নাই এই জন্য। ক্যাপিটালাইজেশন এখন আসেন, এই যে আমরা দিলাম এভারেজ ভ্যালু বের করব। এভারেজ প্রফিট যে বের করেছি 26,687, এটাকে ক্যাপিটালাইজ ভ্যালু বের করতেছি। এভারেজ প্রফিট 26,687 ডিভাইডেড বাই এনআরআর 12%, মানে 0.12 দিয়ে ভাগ করলে হলো। স্যার এভারেজ প্রফিট তো 44,479, মেইনটেনেবল ওইটা তো ট্যাক্স বাদ দিতে হবে না, ট্যাক্স বাদ দিতে হবে। 44,000 এভারেজ প্রফিটে 26,687 ওইটা নিব ক্যাপিটালাইজ ভ্যালুতে। হ্যাঁ, এভারেজ তো আপনি প্রফিটতে এটা পাবেন, কারণ কি আগে আমাদের এভারেজ যে প্রফিট হয়েছে ওখান থেকে তো ট্যাক্স মুক্ত করতে হবে, ট্যাক্স বাদ দেওয়ার পরে ফাইনালি যেটা এইটা হবে ব্যালেন্স অফ এভারেজ মেইনটেনেবল প্রফিট লেখা আছে দেখেন। আর এবার ক্যাপিটালাইজ ভ্যালু করার সময় এই ভ্যালুটা কাজে লাগাতে হবে। তাহলে 26,687 টাকা লাভ করতে হলে 12%-এ কত টাকা বিনিয়োগ করার দরকার ছিল? 2,22,392 টাকা। অথচ আমাদের বিনিয়োগ কত আছে? বিনিয়োগ আছে 1,07,250 টাকা। ওই যে প্রথমে শুরুতে লিখে দিয়েছে নিট ওর্থ, এ দেখেন নিট অ্যাসেট। তাহলে মাইনাস করলে কত থাকে? মাইনাস করার পরে আমাদের 1,15,142 টাকার সুবিধা ভোগ করতেছি বেশি, যেখানে আমরা বিনিয়োগ করেছি 1,07,000, অথচ দেখলাম যে 2,22,392 টাকা বিনিয়োগ করলে যে লাভ হয় আমরা সেই সুবিধা ভোগ করতেছি। তাহলে বাড়তি সুবিধা 1,15,142 টাকার, অথবা এটাই গুডউইল। আপনাদের বলেন স্টেপ না করলে হবে, তাহলে প্রফিট এটা বের করতাম কেমনে? লাস্টের বছরটা যোগ করতাম। ও, এই যে 2 নম্বর স্টেপটা যদি আমরা এখানে না করতাম তাহলে প্রফিট 31,000 বেরোতে কি হবে? এইখানেই করাই দিতাম, এই জায়গায় দেখাই দিতাম, এই যে ব্র্যাকেট দিতাম, এখানে লিখতাম কি জানেন, 12,750 ভাগ 40, ব্র্যাকেটটা এই জায়গায় দিয়ে রাখতাম, একটা লাইন বাড়তো। তখন কি করতাম, 12,750-কে আগে 0.40 দিয়ে ভাগ করলে 31,875 টাকা হতো, তারপরে যোগ করতাম। স্যার একজন জয়েন করবে, জয়েন করতে পারছেন? আচ্ছা স্যার, হ্যাঁ হ্যাঁ, এই যে কয়েকজন রয়েছে।
ভাত তাড়াতাড়ি বলেন। স্যার 23 নম্বরে যে 23 নম্বরে তো ইয়ে দেখা নাই স্যার, আফটার ট্যাক্স কিছু লেখা নাই, তারপরও আমরা ট্যাক্স আনছিলাম কেন স্যার? ওটা আমরা ক্লাস করতে পারি। ওটা আমরা ধরেছি তাই, আপনি ধরেন না। এই যে আমি কি লিখে দিই, অ্যাজুমিং ধরে নিলাম ট্যাক্স ইজ 40%, আপনি এটা ধরলেন না, বাস। যেহেতু বলেন না ধরলে হবে নাকি স্যার? যে স্বাভাবিক হবে তো, এই কথা তো কালকে থেকে বলতেছি, এই 48 ঘন্টা ধরে এই কথাই বলতেছি যে ট্যাক্স এখানে থাকবে না, ধরলেও হবে না ধরলেও হবে, ধরলেও নোট দেবেন, না ধরলেও নোট দিবেন। আর নোট না দিতে ভুলে গেলে কি মার্ক কাটবে নাকি স্যার? না, অত গুণা হবে না বেশি, একটু মাকরু টাকরু হবে, একটু হালকা মাকরু হলে এত বেশি কাটে না। আপনি সংক্ষেপে একটু বুঝিয়ে দিয়ে দিন স্যার। 23 নাম্বার 26 নাম্বার ম্যাথটা একটু 25 প্রথম বলে এই 24 এর পরে 25, তারপরে 26 এ আসতেছি। 25 বলে ascertain the value of the goodwill RA limited। এখন গুডউইল অ্যাট কস্ট লেখা আছে অ্যাসেট পাশে দেখতে পাচ্ছেন, অ্যাট কস্ট লেখা থাকলে এটা ট্যানজিবল অ্যাসেট হিসেবে কাউন্ট করা হবে, আর যদি অ্যাট কস্ট না লেখা থাকতো তাহলে এটা ইনট্যানজিবল এই ট্যানজিবল হিসেবে আসতো না, আর ট্রেডিং অ্যাসেট হিসেবে আসতো না। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ট্রেডিং অ্যাসেট, প্ল্যান্ট, ডেবিটর্স, ক্লোজিং স্টক, প্রিলিমিনারি আমাদের ফিকটিটিউস এটা আসবে না, এটা বাদ। তাহলে গুডউইল সহ সব অ্যাসেটগুলো নিয়ে আসতে হবে প্রিলিমিনারি বাদে। আচ্ছা, লাইবিলিটি পাশে কারেন্ট লাইবিলিটি খোঁজ করি, তো কারেন্ট লাইবিলিটির মধ্যে দেখতে পাচ্ছি যে প্রভিশন ফর ট্যাক্স আছে, ও ক্রেডিটর আছে। আচ্ছা, এবার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিয়ে উপরে একটু খেয়াল করতে হবে, এখানে 18 সাল লেখা আছে আর নিচে 17 সালের পর্যন্ত মুনাফা দেওয়া আছে, তাহলে 18 সালের মুনাফা কই? এই প্রফিটটা আমাদের এখন আলাদাভাবে তৈরি করে নিতে হবে। দেখেন, প্রফিট আর্ন বাই দ্য কোম্পানি বিফোর প্রভিশন, এখানে একটু খেয়াল করেন বিফোর লেখা রয়েছে, তাহলে নিচেই যে প্রফিটগুলো দেওয়া হলো 17 সাল পর্যন্ত এগুলো সব বিফোর, আর 18 সালের যে ব্যালেন্স শিট দেওয়া আছে সেখানে দেখা যাচ্ছে প্রফিট 3,15,000, এর মধ্যে প্রভিশন সেপারেট করা হয়ে গেছে 85,000, তার মানে এটা হলো আফটার প্রভিশন। এই আফটার প্রভিশন বিফোর প্রভিশনের সাথে অ্যাডজাস্ট করা যাবে না, তাহলে কি করতে হবে? তাহলে এটাও বিফোর বানায় নিতে হবে। আমাদের প্রথম কাজ হলো 18 সালে প্রফিট অ্যাডজাস্ট করতে হবে বিফোর প্রভিশন, 3,15,000 যোগ 85,000, তাহলে কত হবে? 4 লক্ষ টাকা। আমাদের 18 সালের মুনাফা 4 লক্ষ দেখাতে হবে। এবার যখন আমরা এভারেজ করব তখন ট্যাক্স বাদ দিব, কত পার্সেন্ট? 40% দেওয়া রয়েছে। যদি আপনি ইচ্ছা করে ট্যাক্স না দেন তাহলে এটা গুনাহ হবে, চরম গুনাহ। কারণ কি? কারণ এখানে বলে দিয়েছে ট্যাক্স ধরতে হবে 40%, কেন ধরলেন না? রেট অফ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় সিমিলার বিজনেস 12% নর্মাল রেট। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল অফ দ্য বিজনেস অন ক্যাপিটালাইজেশন মেথড, এটাও ক্যাপিটালাইজেশন মেথড বলেছে। প্রথমে আসেন ক্যাপিটাল এমপ্লয় দেখাই। ক্যাপিটাল এমপ্লয় অ্যাসেটগুলো সব যোগ করে পেয়েছি 11 লাখ গুডউইল সহ কিন্তু। আচ্ছা, এরপরে ব্যাংক ওভারড্রাফট আর ক্রেডিটর্স আর প্রভিশন কারেন্ট লাইবিলিটি, এই তিনটে বাদ দেওয়ার পরে ক্যাপিটাল এমপ্লয় পেয়েছি 7,15,000। আচ্ছা, প্রভিশন ফর ট্যাক্স, এটা কারেন্ট লাইবিলিটি হয় কি হবে বলেন তো? এই চলতি প্রত্যেকটা ট্যাক্স কিন্তু ট্যাক্স হিসাব করি কবে? 31শে ডিসেম্বরে, আর 2-3 মাসের মধ্যে ট্যাক্স প্রদান করা লাগে। তো 1 বছরের আগে, 1 দিন থেকে 1 বছরের মধ্যে যে সমস্ত দায় পরিশোধ করতে হয় তাকে কারেন্ট লাইবিলিটি বলা হয়। অতএব এটা কারেন্ট লাইবিলিটি। এভারেজ ক্যাপিটাল এমপ্লয় এটা তৈরি করে নিই, এখন আমরা তৈরি করেছি, এভারেজটা পরে দেখাইছি। কারেন্ট ইয়ার প্রফিটটা অ্যাডজাস্ট করে নিছি। 18 সালের প্রফিট, 18 সালের প্রফিট আছে 3,15,000, আর প্রভিশন আছে 85, যোগ করলে কত হইলো? 4 লাখ টাকা মুনাফা কিন্তু 18 সালে। এটা আগে লিখলাম কেন? কারণ এই এভারেজ প্রফিটের মধ্যে ওই 18 সাল লিখতে হবে না। তখন কি করব? তখন তো আবার এই যদি এখানে না লিখি তখনও করা যায় কীরকম, এখানে তখন একটু ব্র্যাকেট দিতে হয়, ব্র্যাকেট দিয়ে এর ভিতরে লিখে নিতে হয় 3,15,000 যোগ 85, তখন আর এই 2 নম্বর ওয়ার্কিং করা লাগে না। একটা দুটো ওয়ার্কিং কিন্তু না করলেও শর্টকাট করে দেওয়া যায়। স্যার এখানে আমরা এভারেজ ক্যাপিটাল এমপ্লয় করলাম না কেন? স্টেপটা করেছি তো এভারেজ ক্যাপিটাল এমপ্লয়। ও আচ্ছা, সরি,
এভারেজ ক্যাপিটাল এমপ্লয় কেন করলাম না একটা প্রশ্ন করেছে। আসলে তো ক্যাপিটালাইজেশনের সময় আমরা বলেছি দুটো অপশন আছে, এভারেজ ক্যাপিটাল এমপ্লয় না করলেও হয়, যদি করেন তাহলে একটা ওয়ার্কিং বেশি হবে কিন্তু গুণা হবে না, করতে পারেন, সেটাও না করাই ভালো। এখন আমরা 13 সাল 14 সাল নম্বর ওয়ার্কিং ডে না করে ওখানে যোগ দিয়ে দিলে তো হয়ে যাবে না স্যার? বাদ দিলে হয় না 2 নম্বর স্টেপটা? হ্যাঁ হ্যাঁ 2 নম্বর স্টেপটা এটা আপনার স্কিপ করলে হবে। এখন আসেন 18 সাল পর্যন্ত কয়টা বছর হয়েছে বলেন তো? 2 4 6 বছর। তো 6 বছরে মুনাফা যোগ করে পেয়েছি 18,50,000। এখন এভারেজ করলে 6 দিয়ে ভাগ করতে হবে। 6 দিয়ে ভাগ করে কত হয়েছে? 3,08,333। এগুলো তো সব বিফোর ট্যাক্স অবস্থায় আছে। এখন এটাকে আফটার ট্যাক্স বানাতে হবে, তাহলে ট্যাক্স মুক্ত করতে হবে। এখন ট্যাক্স মুক্ত করলাম 3,08,333 উপরে 40% ট্যাক্স। 40% ট্যাক্স কত হয়েছে? 1,23,333 টাকা। ট্যাক্স বাদ দেওয়ার পরে আফটার ট্যাক্স এভারেজ প্রফিট আফটার ট্যাক্স 1,85,000। এই ট্যাক্সটা কিন্তু বাধ্যতামূলক, কারণ উপরে তো আমাদের ট্যাক্স রেট দেখাতেই বললো। অতএব এভারেজ যেটা বেরোইছে, এবার এটাকে ক্যাপিটালাইজ ভ্যালু করতে পারবো। কত দিয়ে ভাগ করবো? 0.12 দিয়ে ভাগ করবো। তাহলে ক্যাপিটাল ভ্যালু কত বেরোবে? ক্যাপিটালাইজ ভ্যালু 15,41,000। আমাদের নিট অ্যাসেট 7,15,000, অথচ আমরা সুবিধা ভোগ করতেছি 15,41,667 টাকার। তাহলে বাড়তি যে টাকার সুবিধা ভোগ করতেছি সেটাই আমাদের অদৃশ্য গুডউইল। গুডউইল কত? গুডউইল 15,41,000 থেকে বাদ দিলাম 7,15,000, 8,26,667 টাকা গুডউইল। এই ক্যাপিটালাইজেশন নিয়ে আর কোনো প্রশ্ন আছে কারোর? স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার গুডউইল এট কস্ট থাকলে সেটা আমাদের অ্যাসেটের মধ্যে যাবে, হ্যাঁ, আর শুধু গুডউইল যাবে না। তাহলে গুডউইল অ্যাসেট এট কস্ট এটার মানে কি? গুডউইল এট কস্ট মানে এইমাত্র মূল্যায়িত নির্ধারিত গুডউইল, এই জন্য অ্যাসেটের মধ্যে নিয়ে আসতে হয়। ঠিক আছে স্যার? হ্যাঁ বলেন। এটা যদি এভারেজ ক্যাপিটাল এমপ্লয়ি ওয়ার্কিং ডে করতে হয় তাহলে আপনার 18 সালের ওইটা হাফ করতে হবে, ঠিক না স্যার? হ্যাঁ ঠিক। 4 লক্ষ টাকার ওইটা হাফ, তারপর মাইনাস করতে হবে, ঠিক না স্যার? তারপরে হাফ করার আগে আরেকটা কাজ করতে হবে কিন্তু, এই যেহেতু প্রফিট বাদ দিবেন, এই 4 লাখের আগে ট্যাক্স বাদ দিয়ে নেবেন, তারপরে হাফ করবেন কিন্তু। 4 লক্ষের আগে ট্যাক্স বাদ দিতে হবে। হ্যাঁ 4 লক্ষের উপরে 40% ট্যাক্স, 4 4 16, 1,60,000 টাকা বাদ দিবেন, দিলে 2,40,000 থাকবে। 2,40,000 2,40,000 এর অর্ধেক করলে 1,20,000 টাকা হাফ হবে। স্যার এখানে যদি নেট অ্যাসেটস যদি বেশি থাকতো, নেট অ্যাসেটের পরিমাণ যদি বেশি থাকতো তাহলে ব্যাড উইল হইতো আর কি, তাই না? হ্যাঁ কিসের পরিমাণ এটা বুঝিনি, আর একবার বলেন। নেট অ্যাসেট। ও মানে ইনভেস্টমেন্টের পরিমাণ যদি বেশি হতো 15 লাখের থেকে, তাহলে ব্যাড উইল হতো, গুড উইল না হইলে ব্যাড উইল হতো, তাই? স্যার ও ব্যাড উইল আর লিখবেন না, তখন গুড উইল নিয়ে লিখবেন। জি স্যার। যে গুড উইল সবাই লিখতেছে, আপনি লিখলেন ব্যাড উইল, তো স্যার অনেকে এটা আবার কি, ব্যাড উইল কোনোদিন শুনিনি। আচ্ছা 26 নম্বরে কারো সমস্যা আছে? বলেন, সেটা দেখেন প্রত্যেকটা অঙ্কে আমাদের ব্যালেন্স শিটে দুই পাশে লাইবিলিটি অ্যাসেট দেওয়া থাকে। এই অঙ্কে টোটাল অ্যাসেটের পরিমাণ বলছে 70 লাখ টাকা। এই টোটাল অ্যাসেটের মধ্যে ট্রেডিং নন ট্রেডিং সব আছে। তা কি কি আছে? হুইচ ইনক্লুডস অ্যামাউন্ট অফ আদার্স গুডউইল আছে 6 লাখ টাকা। এই গুডউইল কি ট্রেডিং না নন ট্রেডিং? এটা নন ট্রেডিং, কারণ এখানে অ্যাট কস্ট লেখা নেই। তাহলে ওই 70 লাখ থেকে এই গুডউইলটা ফেলে দিতে হবে, তাহলে ট্রেডিং অ্যাসেট পাওয়া যাবে। প্রিলিমিনারি আছে 2 লাখ টাকা, এটাও তো নন ট্রেডিং, তো ওই 70 লাখ থেকে এই 2 লাখও বাদ দিতে হবে। আচ্ছা ইনভেস্টমেন্ট আছে 15 লাখ টাকা। এখন ইনভেস্টমেন্ট দুই ধরনের, কিছু ট্রেডিং থাকে, কিছু নন ট্রেডিং থাকে। আইডল ফান্ড, আইডল ইনভেস্টমেন্ট এরকম বলি না, তো আইডল কি?
আইডল ইনভেস্টমেন্ট তো কতদিন বলেছিলাম যে কিছু টাকা দেখা যাচ্ছে আমাদের কারবারে কাজে লাগানো হয়নি, এটা ব্যাংকে পড়েছিল। তো ব্যাংকে পড়েছিল অলস অবস্থায়, 1 বছর পরে তার উপরে কিছুটা সুদ হয়েছে, সেই সুদটা আমাদের কারবারে জমা হয়ে গেছে। তো ওই যে টাকাটা ছিল ইনভেস্ট, ওটা কিন্তু আসলে আইডল ইনভেস্ট, ওইটা সরাই দিতে হয়। তো এই ইনভেস্টমেন্ট যে 15 লাখ টাকা, এর মধ্যে আইডল আছে কিনা সেটা নিচেই বলছে। ক্যাশ অ্যাট ব্যাংক, এটা তো ট্রেডিং, ওই 70-এর মধ্যে 2 লাখ আছে। এখন তো 2,70,000 থেকে বাদ না দিয়ে এমনি সরাসরি রাখলে হবে, অথবা বাদ যদি দিই তাহলে আবার যোগ করতে হবে। দেখেন মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট, বর্তমানে ইনভেস্টমেন্টের ফেয়ার ভ্যালু 18 লাখ টাকা। কোথায় ছিল 15 লাখ, সেটা এখন ফেয়ার ভ্যালু 18 লাখ। তাহলে আমাদের অ্যাসেট লেখার সময় ফেয়ার ভ্যালুটা লিখতে হয়। তো 18 লাখ লিখবো, 15 লাখ আমরা লিখবো না। তাহলে কি করব, 15 লাখ তো 70-এর মধ্যে আছে, 70-এর মধ্যে থেকে 15 লাখ বাদ দিয়ে দেবো, দেওয়ার পরে 18 লাখ টাকা আবার লিখবো। 3 লাখ বাড়ছে, কিন্তু ওই সেন্টেন্স এখনো শেষ হয়নি। অফ হুইচ, ওর মধ্যে 3 লাখ টাকা রিপ্রেজেন্ট দ্য আইডল ফান্ড, এর মধ্যে কিন্তু 3 লাখ টাকা আইডল ফান্ড আছে। 15 থেকে আবার 3 লাখ টাকা, 18 থেকে আবার 3 লাখ টাকা মাইনাস করে দেবো আইডল ফান্ড হিসেবে, তাহলে 15 লাখই থাকবে। দ্য কোম্পানি শর্ট টার্ম লাইবিলিটি আছে, এইটাকে কারেন্ট লাইবিলিটি বলা হয়। এটা কারেন্ট লাইবিলিটি বাদ দিব, দিলে ক্যাপিটাল এমপ্লয় পাওয়া যাবে। লং টার্ম লাইবিলিটি আছে 6 লাখ, আর ডিবেঞ্চার আছে 10 লাখ। 6 আর 10 16 লাখ। 16 লাখ টাকা ঋণ আছে, এই ঋণের কিন্তু সুদ যোগ করতে হয়। তাহলে এভারেজ ক্যাপিটাল এমপ্লয় যখন করব, তখন ঋণের সুদ কি করব, প্লাস করব, আর আইডল ইনভেস্টমেন্টের সুদ বিয়োগ করব। ঋণের সুদে যদি রেট না দেওয়া থাকে, তাহলে ঋণের সুদের রেট হলো 10%। বিনিয়োগের সুদ, এই যে আইডল ফান্ড যে ইনভেস্ট করা হয়েছে, এর যদি সুদের রেট না দেওয়া থাকে, দেওয়া সাধারণত থাকে না, এটাও 10% দিতে হবে। দ্য ব্যালেন্স ইন দ্য কোম্পানিজ রিজার্ভ ফান্ড, রিজার্ভ ফান্ড কোনো কাজে লাগবে না। দ্য নেট প্রফিট, 3 সালের মুনাফা দেওয়া হয়েছে, 10-9-8 সাল, 3টে বছরের মুনাফা দেওয়া হলো। দ্য নর্মাল প্রফিট এক্সপেনশন অফ সিমিলার বিজনেস, সিমিলার কোম্পানি অ্যাপ্রক্সিমেট 15%, তাহলে এনআরআর 15%, নর্মাল রেট 15%। ভ্যালু অফ দ্য গুডউইল অফ দ্য কোম্পানি, গুডউইল তৈরি করতে হবে কোম্পানির। মেক এ রিজনেবল অ্যাজাম্পশন, যদি কিছু প্রয়োজন মনে হয় ধরে নিতে পারেন। কি ধরে নেওয়ার মতো আছে অপশন আপনার এখানে? এখানে আছে সুদের হার ধরবো আমরা ইনভেস্টমেন্টের উপর 10%, ঋণের উপর 10%। আরও একটা ধরতে পারি, সেটা হলো ট্যাক্স দেওয়া নেই, আমরা ট্যাক্স ধরতে পারি, অথবা আমরা লিখে দিতে পারি অ্যাজাম্পশনে যে অ্যাজুমিং ধরে নিলাম যে প্রফিট আফটার ট্যাক্স, এগুলো সব প্রফিট আফটার ট্যাক্স, অতএব ট্যাক্স আমরা ধরবো না। এই কথা বললো যে প্রয়োজনীয় কিছু তো আপনারা ধরে নিতে পারেন, সমস্যা নেই। এখন গুডউইলের মেথড কই? এই পর্যন্ত প্রশ্ন পড়ে কোনো মেথড পাইছি আমরা গুডউইলের? কোনো মেথডের কথা উল্লেখ নেই। তাহলে কি ক্যাপিটালাইজ করবেন নাকি সুপার প্রফিট করবেন? দুটোর ভিতরে যে কোনো একটা করতে হবে। কেউ করবে সুপার, কেউ করবে ক্যাপিটালাইজ, দুটোই সঠিক, সবাই নাম্বার পাবে। উত্তর 2 রকম হলেও সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা শুরু করলাম ক্যাপিটাল এমপ্লয়। প্রথমে অ্যাসেটগুলো লিখলাম। এখন অ্যাসেট তো একবারে দিয়ে রেখেছি 70 লাখ, এর মধ্যে নন ট্রেডিংগুলো বাদ দেব। তো নন ট্রেডিংয়ের মধ্যে আমরা পেয়েছি গুডউইল আর প্রিলিমিনারি, এই দুটো বাদ দিয়ে দিলাম। আর ইনভেস্টমেন্টের ওই মার্কেট ভ্যালু ঝামেলা ছিল বলে ওই আগে সেই ইনভেস্টমেন্ট 15 লাখ টাকা সরাই দিলাম। আচ্ছা, ক্যাশ ইন হ্যান্ড, এটা আসলে ট্রেডিং, বিয়োগ না করলেও হবে, বিয়োগ করলেও সমস্যা নেই। এখানে আমি বিয়োগ করে দিছি। দেওয়ার পরে মনে রাখতে হবে, যেহেতু 2 লাখ টাকা 70 থেকে বাদ দিয়ে দিছি, 2 লাখ তো ক্যাশ, এটা তো ট্রেডিং, পরে আবার কিন্তু যোগ করে নিতে হবে না 2 লাখ। আর যদি আপনারা এটা মাইনাস না করেন, তাহলে পরে যোগ করা লাগবে না। আচ্ছা, যাক আমরা মাইনাস করে দিলাম। দেওয়ার পরে 45 লাখ টাকা থাকলো। এই 45 লাখ থেকে কে এলো? আর দেখেন এর কথা হচ্ছে কেন, মিউট রাখেন, পড়াশোনা কথা বললে ওইদিকে চলে যাই। কে হয়েছে?
এখানে স্যার গুডউইলের সাথে অ্যাড কস্ট লেখা নেই, তার মধ্যে গুডউইল কেন দিল স্যার? আরে গুডউইল তো যোগ করতেছি না, গুডউইল বাদ দিয়ে দিচ্ছি। ওই 70 এর মধ্যে অ্যাড কস্ট লেখা নেই বলে বাদ দিচ্ছি। যদি অ্যাড কস্ট লেখা থাকতো তাহলে টোটাল থেকে তো বাদ দিতাম না। আচ্ছা ঠিক আছে, এটা তো টোটাল দেওয়া রয়েছে তাই সরাই দিচ্ছি। আচ্ছা এখন ক্যাশ ইন হ্যান্ড আমরা বাদ দিয়ে দিছি, আবার আমরা যোগ করে নিল। এই যে আমরা যোগ করে নিছি ক্যাশ ইন হ্যান্ড। তাহলে কি বাদ দেওয়ার কোনো দরকার ছিল? যোগই যখন করলাম, তাই এটার কথা বলছি যে যদি আপনারা বাদ দেন তাহলে মনে করে যোগ করবেন, আর যদি বাদ না দেন তাহলে বেশি ভালো হবে। ইনভেস্টমেন্টের ব্যাপারটা খেয়াল করবেন, ইনভেস্টমেন্টটা ভালো করে খেয়াল করেন। ইনভেস্টমেন্ট আমরা 15 বাদ দিয়ে দিছি। এখন মার্কেট ভ্যালু ইনভেস্টমেন্ট কত? 18 লাখ। আমরা 18 লাখ লিখতে চাইছিলাম, কিন্তু ওখানে সেন্টেন্সটা বললো যে ওর মধ্যে 3 লাখ টাকা আইডল ইনভেস্ট আছে, তাই 3 লাখ টাকা আবার বাদ দিতে হবে। 18 থেকে বাদ দিয়ে দিলাম, বাস ওকে। তাহলে ট্রেডিং ইনভেস্ট কত থাকলো? 15 লাখ। আর নন ট্রেডিং ওই 3 লাখ টাকা সরাই দিছি। যোগ করলে কত আসে? 62 লাখ। এই হলো প্রকৃত সম্পত্তি। এর থেকে কারেন্ট লাইবিলিটি পেয়েছিলাম 12 লাখ টাকা, ওইটা মাইনাস করলাম, তাহলে আসলো ক্যাপিটাল এমপ্লয়। এখন আসি এভারেজ ক্যাপিটাল এমপ্লয় করতেছি। ওই ক্যাপিটাল এমপ্লয় থেকে এখন হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট বাদ দিব। কারেন্ট ইয়ার প্রফিট লাস্ট ইয়ারের প্রফিট দেখেছি 5 লাখ লেখা আছে 10 সালে। তো এখানে ভ্যারিউস অ্যাডজাস্টমেন্ট প্রফিটের সাথে প্রথমে ইন্টারেস্ট অন নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, যেটা ট্রেডিং নয়, আইডল ইনভেস্টমেন্ট। এখন নন ট্রেডিং ইনভেস্টমেন্ট আমরা দেখেছি প্রস্তে লেখা আছে 3 লাখ। কোন সময় 3 লাখ লেখা রয়েছে? যখন মার্কেট ভ্যালু 18 লাখ হয়েছে। তবে যখন 15 লাখ ছিল তখন কত ছিল? তাই সিস্টেম হলো 15 লক্ষ টাকাকে 18 লক্ষ দিয়ে ভাগ করে 3 লক্ষ দিয়ে গুণ করলে 2.5 লাখ টাকা আসবে ইনভেস্টমেন্ট। তার মানে আইডল ইনভেস্টমেন্ট ফেয়ার ভ্যালুর উপরে কখনো সুদ হয় না, ওটা বেসিক প্রাইসের উপর হয়, অরিজিনাল মূল্যের উপরে। তাই অরিজিনাল মূল্য বের করে নিলাম 2.5 লাখ টাকা। সেই 2.5 লাখ টাকার উপরে 10% কত হবে? 25,000 টাকা ইন্টারেস্ট অন আইডল ইনভেস্টমেন্ট। এটা মনে হয় অধিকাংশ ছাত্ররা বুঝিনি কি বলেছি, বলেন তো? ইনভেস্টমেন্ট আসলে ছিল কত? 15 লাখ। এর মধ্যে কিন্তু আইডল ইনভেস্টমেন্ট ছিল, তখন আমাদের কোনো তথ্য দেয়নি। আসলেই ছিল 2.5 লাখ, কিন্তু বলিনি। না বলে যখন বললো যে মার্কেটে এখন ইনভেস্টমেন্টের দাম 18 লাখ হয়ে গেছে, তো দাম বাড়ছে। 15 লাখ থেকে যদি 18 লাখ চলে আসে, আর সেই 18 লাখের মধ্যে যদি 3 লাখ আইডল হয়, সেই 3 লাখের পূর্ব প্রাইস কত ছিল? পূর্বের প্রাইস 2.5 লাখ ছিল। সেটা বের করার সিস্টেম কি? ওই পূর্বের যে 15 লাখ ওটাকে বর্তমান 18 লাখ দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে 3 লাখ দিয়ে গুণ করলে বাস 2.5 লাখ পেয়ে যাবো। সেই 2.5 লাখের 10% 25%, এই যে 25,000 টাকা হয়েছে ইন্টারেস্ট। আচ্ছা, লং টার্ম লোন যেটা বলছিলাম, ঋণ 16 লাখ টাকার উপর 10%, ঋণের সুদ যোগ করতে হয় মুনাফার সাথে, আর বিনিয়োগের সুদ বিয়োগ করতে হয়। বাস সব মিলে অ্যাডজাস্ট করে 6,35,000 হলো। এবার তো ট্যাক্স বাদ দিতে হবে। কেন, ট্যাক্স কি কোথাও বলেছে? কোথাও বলেছিল না। তাই ট্যাক্স যদি আমি বাদ না দিই কোনো গুনাহ হবে না। বাদ দিলে আমি লিখব ট্যাক্স ধরে নিয়েছি 40%। আর যদি আমরা এখানে ট্যাক্সটা হিসাবে না নিয়ে আসি, তাও একটা অ্যাজাম্পশন লিখে দেবো যে অ্যাজাম্পশন বা অ্যাজুমিং দ্যাট প্রফিট আর আফটার ট্যাক্স, প্রফিট ধরে নিয়েছি সব আফটার ট্যাক্স প্রফিট, তাই আমরা এখানে ইউজ করিনি। এটা বলতে পারতাম, যেহেতু আমি ট্যাক্স দেখাইছি তাই আমি ট্যাক্সের ট্রিটমেন্টটা দিয়ে দিলাম। ট্যাক্স এর উপরে 40 লাখ টাকা কোথায় পাইছে? আর একবার বলেন, কি শুনিনি? 16 লাখ টাকা কোথায় পাইছে? 16 লাখ টাকা 10% করছে না? এই 16 লাখ টাকা ঋণ, ওই যে লং টার্ম বলে নিলাম, এই যে 6 লাখ টাকা আর এই 10 লাখ টাকা ঋণ। লং টার্ম লোন 6 লাখ টাকা আর ডিবেঞ্চার 10 লাখ, এগুলো দীর্ঘমেয়াদী ঋণ। এই ঋণের উপর সুদ 10 আর 6 16 লাখ। ইন্টারেস্ট অন নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, হ্যাঁ, এই যে 15 লাখ
লাখ টাকাকে যে 18 লাখ দিয়ে ভাগ করছি, তারপর 3 লাখ দিয়ে গুণ করছি আর 10% বের করছি, এই 10%টাও কি আমরা অ্যাজাম্পশন মানে ধরে নিছি? হ্যাঁ, ধরে নিতে হয় সব সময় ঋণের সুদ 10%, বিনিয়োগের সুদ 10%, এসব অ্যাজাম্পশনে লিখেও দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই প্রফিটকে এখন হাফ করে দিলাম। হাফ করলে কত আসে? 1,90,500। এখন চলতি বছরের মুনাফার অর্ধেক বাদ দিয়ে দিলাম, দিলে এভারেজ ক্যাপিটাল এমপ্লয় হলো এতক্ষণে 48,09,500 টাকা। এখন মেনটেনেবল প্রফিট বিগত 3 বছরের মুনাফা দেওয়া হয়েছে, যোগ করে ভাগ করেছি। এখন আসি 2 নম্বরে, প্রফিটের সাথে যে সমস্ত অ্যাডজাস্টমেন্টগুলো করা হয়েছে, বিনিয়োগের সুদ মাইনাস করা হয়েছে, ঋণের সুদ যোগ করা হয়েছে, ট্যাক্স বাদ দেওয়া হয়েছে, ঠিক ওই 3টে কাজই আবার আমাদের পরের স্টেটমেন্টে করতে হবে 3 নম্বর স্টেপে। তা ঋণের সুদ বাদ দিছি 25,000, সরি এই বিনিয়োগের সুদ 25,000 বাদ, ঋণের সুদ 1,60,000 টাকা যোগ, যোগ বিয়োগটা বাইরে দেখাই দিছি, দিয়ে তারপরে প্লাস করে নিলাম। এরপরে ট্যাক্স, ওই টাকার উপরে ট্যাক্স বাদ দিছি কত পার্সেন্ট? 40%। বাস, এভারেজ প্রফিট এখন আফটার ট্যাক্স হয়েছে কত? 2,81,000 টাকা। যদি আপনি এখানে ট্যাক্স না ধরতেন তাহলে ওই ট্যাক্সের ঝামেলাটা এখানেও আসতো না, কোথাও ট্যাক্সের ঝামেলা আসতো না। আর স্ক্রিন দেখতে পারতেছে না, আর ট্যাক্স এটা না ধরলেই ভালো স্যার। না ধরলেও হবে, কারণ এখানে তো কিছু বলিনি, তাই অ্যাজ ইউ লাইক, যেখানে সুযোগ আছে সেখানে আপনি ছেড়ে দিবেন। স্যার একটু স্টেপ 1 এ এই যে ক্যাশ ইন হ্যান্ড না দেখাইলেও চলবে বললেন, সেখানে ইনভেস্টমেন্ট না দেখাইলেও হবে না? ইনভেস্টমেন্ট তো কন্ডিশন, ইনভেস্টমেন্ট না দেখালে হবে না, এই জন্য যে ইনভেস্টমেন্টে তো দাম পরে বাড়ছে, আর ক্যাশের দাম তো আর বাড়েনি কমেনি, ওইটা না দেখালেও চলবে, কিন্তু ইনভেস্টমেন্টটা অবশ্যই দেখাতে হবে। না অঙ্কের হিসাবটা একই, তাই জিজ্ঞেস করলাম। হ্যাঁ, না ওটা তো একই হয়েছে যে আইডল বাদ দেওয়ার পরে, নাহলে তো 18 লাখই ছিল, -15 +15 তাই। আচ্ছা, এখন আসেন এভারেজ ক্যাপিটাল এমপ্লয় যেটা বলছিলাম ওইটার থেকে আসলাম নর্মাল প্রফিটে। নর্মাল প্রফিটটা এভারেজ ক্যাপিটাল এমপ্লয়ের উপরে এনআরআর গুণ করতে হয়। এনআরআর আছে এখানে 15%, তা গুণ করার পরে 7,21,425 টাকা হয়েছে। আসলে 7,21,000 টাকা লাভ হওয়ার কথা, কিন্তু লাভ হয়েছে কত? 2,81,000। এটা কি বেশি হয়েছে না কম হয়েছে? কম মুনাফা হয়েছে। এভারেজ প্রফিট হয়েছে 2,81,000, আর নর্মালি লাভ হওয়ার কথা 7,21,000 যা বিনিয়োগ করেছি, তাহলে সুপার প্রফিট তো নেগেটিভ হয়ে গেছে। এভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট, এভারেজ প্রফিট 2,81,000 আর নর্মাল প্রফিট 7,21,000, হিউজ পরিমাণ টাকা লস, মানে নেগেটিভ। যেহেতু সুপার প্রফিট নেগেটিভ সেহেতু গুডউইল নীল, তাই 6 নম্বরে লিখলাম ক্যালকুলেশন অফ গুডউইল। Since their super profit is negative, so there is no goodwill, অথবা ডাইরেক্ট লিখলেন goodwill is nil because their super profit is negative, এভাবে লেখা যাবে। তা এইখানে যদি মনে করেন যে গুডউইল হয়নি বলে কি আপনার নাম্বার হবে না, এরকম কিছু না, গুডউইল না হলেও নাম্বার হবে। কি সবাই বুঝতে পারছে? জি স্যার, বুঝতে পারছি। ভাগ হয় না, কি ভাগ হয় না? আরেকবার স্যার স্টেপ 6টা কি বাধ্যগত লেখা লাগবে? হ্যাঁ, 6 তো গুডউইল তো লিখতেই হবে, ওইটাই তো আমাদের উত্তর। হ্যাঁ, দেখা যাচ্ছে যে সুপার প্রফিট নেগেটিভ হয়েছে বলে আর কিছুই না করে বাড়ি চলে আসলেন, ও নেগেটিভ হয়ে গেছে তো আমি কি করব, এই না, ওটা চলবে না। ওই 6 নম্বর লিখতে হবে গুডউইল ইজ নীল বিকজ দেয়ার সুপার প্রফিট ইজ নেগেটিভ, এইভাবে লিখে চলে আসতে হবে। স্যার এই অঙ্কটা যেহেতু মেথড বলেন নাই, যদি ক্যাপিটালাইজেশন মেথড দিয়ে করতাম তাহলে কি একই অ্যানসার আসতো? এখন যে অ্যানসার আসতো ওইটা আপনি নাম্বার পাতেন, একই হতো না, কম বেশি ইয়ে হতো, যদি সেখানে গুডউইল হতো না, কিন্তু ক্যাপিটালাইজ ভ্যালু যখন করতেন তখন 3 নম্বর স্টেপ পর্যন্ত আসতেন, এভারেজ মেনটেনেবল প্রফিট। এবার 4 নম্বরে কি করতেন? এই 2,81,000কে ভাগ করতেন 0.15 দিয়ে। আমি একটু দেখাই দিচ্ছি, 2,81,000 টাকা ভাগ 0.15, এতে ভ্যালু আসছে আপনার কত টাকা? 18 লক্ষ মনে হচ্ছে না, কত? জি স্যার, 18,73,000 আসছে, 18,73,000, তাই তো? এবার
বিনিয়োগ করেছিলেন কত টাকা, এটা দুইভাবে দেখা যাবে। ক্যাপিটাল এমপ্লয় 50 আর এভারেজ ক্যাপিটাল যেহেতু আছে এটাও নিতে পারে, যে কোনো একটা নিতে পারে। মনে করেন 50-ই নিলাম, তাহলে বিনিয়োগ করেছি 50 লাখ, আর আমি যা সুবিধা পাচ্ছি তাতে 18,73,000 বিনিয়োগ করলে এই সুবিধা পাওয়া যায়। সুতরাং গুডউইল তো নীল, গুডউইল হলো, এখানেও গুডউইল নীল, বুঝতে পারছি। ক্যাপিটালাইজেশন করলেও নীলই হয়েছে। আচ্ছা 27 নাম্বারটা, এটা তো ছোট, 4 মার্কের, এটা করতে পারছেন? এটা দেখছিলেন স্যার? এটা তো আচ্ছা তাহলে শেয়ার ভ্যালুয়েশন, আচ্ছা শেয়ার ভ্যালুয়েশন আগামী দিন করে না, আজকে আর করার দরকার নেই স্যার। জি স্যার 27 নম্বর ডেটে কি আজকে গুডউইল গুলো আরেকবার সব দেখে ফেলেন। হ্যাঁ 27 নম্বরের প্রশ্নটা একটু বুঝিয়ে দেন। 27 নাম্বার ওই যে লাস্টে যেটা বললাম, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ গুডউইল এট 3 ইয়ার পারচেজ অফ দ্য লাস্ট 4 ইয়ার এভারেজ প্রফিট। বিগত বছরের 4 বছরের মুনাফা এভারেজ করবেন, তারপরে 3 দিয়ে গুণ করবেন, তার মানে 1 নম্বর মেথড, এভারেজ প্রফিট মেথড। দ্য প্রফিট আর লস ফর দ্য লাস্ট 4 ইয়ার দেওয়া আছে 16 সাল, 17 সাল, 18 সাল, 19 সাল পর্যন্ত। 15,000 টাকা ইনক্লুডিং 4,000 টাকা প্রফিট ফ্রম সেল অফ ল্যান্ড। আচ্ছা ল্যান্ড বিক্রি করে, ল্যান্ড, বিল্ডিং, ইকুইপমেন্ট, ফার্নিচার, মেশিনারি, স্থায়ী সম্পত্তি বিক্রি করে যদি আপনার লাভ হয়, সেটা কি কোনো ট্রেডিং না নন ট্রেডিং? হ্যাঁ নন ট্রেডিং, ব্যবসার কাজে না, ওটা ওটা ব্যবসার বাইরের ইনকাম। সুতরাং এই 15 থেকে 4,000 টাকা সরাই দিবেন, দিলে আপনার লাভ থাকবে কত? 11,000 টাকা। তারপরে বসে 14,000 টাকা মুনাফা হয়েছে 17 সালে, ইনক্লুডিং ওই মুনাফার মধ্যে অন্তর্ভুক্ত আছে লস অন সেল অফ মেশিন। আচ্ছা মেশিন বিক্রি করে লস হয়েছে, সেই লসটা 14,000 থেকে বাদ দেওয়া আছে, তাই বাদ দিলে তো হবে না, ওটা তো যোগ করে নিতে হবে, তাই এখানে যোগ করে নিছি। কেন যোগ করে নিতে হবে? কারণ ওটা তো নন ট্রেডিং এক্সপেন্স, তাই নন ট্রেডিং কোনো আয়, নন ট্রেডিং কোনো এক্সপেন্স, এটা গুডউইলের ভিতরে কাউন্ট করা যায় না, তাই বাদ দেওয়া রয়েছে বলে যোগ করলাম, আর আগেটা যোগ করা রয়েছে বলে বিয়োগ করলাম, বুঝলেন? এবার 18 সালে বসে লস, কি লস হয়েছে? 3,000 টাকা লস, ইনক্লুডিং লস বাই ফায়ার 23,000 টাকা। আচ্ছা অ্যাক্সিডেন্ট একটা লস, দৈব হবে একটা লস হয়েছে, অ্যাক্সিডেন্ট, আগুনে পুড়ে গেছে, আগুনে পুড়ে 23,000 টাকা ক্ষতি হয়ে গেছে। সেই ক্ষতির কারণে আমাদের চলতি বছরে ইনকাম স্টেটমেন্ট থেকে মাইনাস করা হয়েছে 23,000 টাকা, মাইনাস করার পরে আবার লস হয়েছে 3,000 টাকা। তাহলে এখন কি করতে হবে? ওই 23 আর এটা আছে লস, মাইনাস কিন্তু আছে কিনা, -3 দেখবেন। হ্যাঁ তো 23 হচ্ছে যোগ করতে হবে, সেই সূত্র অনুযায়ী যোগ করলাম, আর লস আছে 3,000 টাকা, 23 থেকে 3 বাদ দিলে 20,000 টাকা, অতএব প্রফিট কত? 20,000 টাকা। কি এটা বুঝতে অসুবিধা হয়েছে? 18 সাল না স্যার। এবার 19 সাল আসেন, 20,000 টাকা লাভ, বলছে ইনক্লুডিং অ্যাবনর্মাল গেইন। এই অ্যাবনর্মাল গেইন মানে যে কোনো একটা বাইরের থেকে আসছে, নর্মাল গেইন, অ্যাবনর্মাল গেইন, অ্যাক্সিডেন্ট লস, অ্যাক্সিডেন্ট ইনকাম। তো অ্যাবনর্মাল গেইন হলে এটা থেকে সরাই দিতে হবে, বাদ দিতে হবে, তো বাদ দিয়ে দিলাম, দিলে 15,000 টাকা থাকলো। 4 বছরের যোগফল কত হয়েছে? যোগফল 60,000 টাকা হয়েছে, দাগটা দিয়া নেই দেখতেছি, এই 60,500 টাকা। এখন এটাকে এভারেজ করেন, 15,125 টাকা, এটাকে 3 দিয়ে গুণ করেন, 45,375 অঙ্ক হয়ে গেল। এই হচ্ছে আমাদের গুডউইল। কি সহজ আছে না? জি স্যার। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো।